রক্ষা করে, এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। প্রাণীদেহে কতগুলো নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে? এসব গ্রন্থি থেকে নিঃসরিত রসকে হরমোন বলে। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড অগ্ন্যাশয়ের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থি সমন্বয়ে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত। অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণ বড় করে দেখা যায়। আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করা হয় যে অণুবীক্ষণ যন্ত্রে, তাকে ইলেকট্রন বা ইলেকট্রনীয় অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। আলোক অণুবীক্ষণ যন্ত্র দুই ধরনের: সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। এই অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উপরে একটি স্তম্ভ থাকে যার সাথে একটা কাঁচের স্টেজ যুক্ত থাকে। এই কাঁচের স্টেজ দুটো ক্লিপ লাগানো থাকে। স্তম্ভের নিচের দিকে সম্মুখ ভাগে একটা আয়না রয়েছে। স্তম্ভের উপরে একটা টানা নল এবং এর বাহুতে লেন্স ধরে রাখার জন্য আংটা থাকে। এই আংটায় লেন্স বসিয়ে স্থূল অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে দ্রষ্টব্য বস্তুর উপর ফোকাস করা হয়। আয়না দিয়ে দ্রষ্টব্য বস্তুতে আলো প্রতিফলিত করে পরীক্ষার কাজ শুরু করতে হবে। যে ভিত্তির উপর যন্ত্রটি দাঁড়িয়ে থাকে সেটাকে পাদদেশ বলে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা জানার পূর্বে এর বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমাদেরকে আগে জেনে নিতে হবে। স্ট্যান্ড, এটা বেজ, এর উপর দণ্ডায়মান একটা উলম্ব পিলার থাকে। আর্ম, স্ট্যান্ডের উপর দিকে বাঁকানো অংশকে আর্ম বলে। বেজ, স্ট্যান্ডের নিচের দিকে পাটাতনের মতো অংশটাকে বেজ বলে। স্টেজ, আর্মের নিচের অংশকে স্টেজ লাগানো থাকে। বডি টিউব, অণুবীক্ষণ যন্ত্রের উপরের দিককার একটি নলাকার অংশ যার এক প্রান্ত আইপিস এবং অপর প্রান্তে অবজেক্টিভ লেন্সগুলো লাগানো থাকে। নোজ পিস এবং অবজেক্টিভ। বডি টিউবের নিচের দিকে ঘূর্ণনশীল অংশটাকে নোজ পিস বলে। নোজ পিসের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এতে তিনটা অবজেক্টিভ থাকে, লেন্স লাগানো থাকে, যথা লো পাওয়ার অবজেক্টিভ, হাই পাওয়ার অবজেক্টিভ এবং অয়েল ইমার্শন অবজেক্টিভ। কোনো কোনো যন্ত্রে অবশ্য আরো একটি অবজেক্টিভ থাকে যেটাকে বলে স্ক্রিনিং অবজেক্টিভ। এখানে এক্স এর সাথে উল্লেখিত সংখ্যাগুলো নির্দেশ করছে যে উক্ত লেন্স বা লেন্স সমবায় দ্বারা কতগুণ বিবর্ধন ঘটে। আইপি আইপিস, বডি টিউবের উপরের অংশ একটা বা দুইটা আইপিস বা লেন্স লাগানো থাকে। এর বিবর্ধন ক্ষমতা হচ্ছে 10x to 12x। ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, এটা একটা ছোট নব। এটিকে ঘুরিয়ে স্টেজকে ওঠানামা করানোর মাধ্যমে স্লাইডকে লেন্সের ফোকাস দূরত্বের ভিতরে বা বাইরে নেওয়া হয়। এটিকে অনেকখানি ঘোরালে স্টেজের অল্প একটু সরণ ঘটে এবং এটি দিয়ে ফোকাসের সূক্ষ্ম সমন্বয় করা হয়। এটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। আর একটু আগে উপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, এটা একটা বড় নব। এটাকে ঘুরিয়ে স্টেজকে ওঠানামা করানোর মাধ্যমে স্লাইড কে লেন্সের ফোকাস দূরত্বের ভিতরে ও বাইরে নেওয়া হয়। এটি অল্প ঘোরালে স্টেজের অনেকখানি সরণ ঘটে। সাব সাবস্টেজ, ডায়াফ্রাম ও কন্ডেন্সার। স্টেজের নিচে সাবস্টেজ অবস্থিত যেটা উঠানামা করানো যায় এবং এর সাথে একটা কন্ডেন্সার লাগানো হয়। কন্ডেন্সারের মধ্যে একটা ডায়াফ্রাম বা পর্দা থাকে যেটাকে কতটুকু আলো কন্ডেন্সারের ভিতরে প্রবেশ করবে তা নির্ধারণ করে। আলোর উৎস, বেজের কেন্দ্রে একটা আলোর উৎস থাকে, সে যেখান থেকে আলো কন্ডেন্সারের মধ্যে দিয়ে লেন্সে প্রবেশ করে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার। অণুবীক্ষণ যন্ত্র প্রাকৃতিক আলো ব্যবহার করতে চাইলে গবেষণাগারের আলোকিত স্থানে এটি স্থাপন করতে হবে। প্রথমে আয়নাটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে প্রতিফলিত আলোকরশ্মির মঞ্চটির ছিদ্র বরাবর বসানো কাচের স্লাইডের নিচে প্রতিফলিত হয়। আর যদি কৃত্রিম আলোক উৎস অণুবীক্ষণ যন্ত্রের অংশ হিসেবে উপস্থিত থাকে তাহলে শুধু সেটি জ্বালালেই চলবে। যে স্লাইডটা পর্যবেক্ষণ করা হবে তা মঞ্চের ক্লিপের সাহায্যে এঁটে দিতে হবে, ক্লিপের সাহায্যে আটকে দিতে হবে বা অ্যাডজাস্ট করে দিতে হবে। এরপর নোজ পিস ঘুরিয়ে নিয়ে অবজেক্টিভের কম পাওয়ারের লেন্স লাইট বরাবর স্থাপন করতে হবে। এবার প্রথমে ফোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু
এবং পরে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দেখায় ঘুরিয়ে দেখার বস্তুটি ফোকাস আনতে হবে। এবার বডি টিউবে স্থাপিত আইপিস লেন্সের চোখ রেখে দেখতে হবে। প্রয়োজনে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটি ঘুরিয়ে নেওয়া যাবে, মনোকুলার হোক বা বাইনোকুলার হোক। মনোবীক্ষণ যন্ত্র দেখার সময় দুটি চোখই খোলা রাখার চেষ্টা করতে হবে। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এক চোখে অনুবীক্ষণ যন্ত্র দেখলে চোখ সহজেই ক্লান্ত হয়ে পড়ে। যদি উচ্চ পাওয়ারের দরকার হয় তবে অবশ্যই শিক্ষকের সহায়তা নিয়ে নোজপিস ঘুরিয়ে উচ্চ পাওয়ারের লেন্স স্থাপন করতে হবে। স্টেইনিং, কোষ বা টিস্যুর পাতলা স্তরকে যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখা হয় তখন সেটি যে জলীয় মাধ্যমে অবস্থান করে তার থেকে আলাদা করে চিহ্নিত করা মুশকিল। এই সমস্যা সমাধান করার বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে একটা উপায় হলো ওই কোষ বা টিস্যুকে রং করা, যাতে সেই রং দেখে পারিপার্শ্বিকতার সাপেক্ষে তার অবস্থান এবং আকৃতি আলাদা করে চিহ্নিত করা যায়। অনেক সময় এই রঞ্জক প্রক্রিয়া এত সূক্ষ্মতার সাথে করা সম- অনেক সময় এই রঞ্জন প্রক্রিয়া এত সূক্ষ্মতার সাথে করা সম্ভব যাতে করে শুধু বিশেষ ধরনের কোষ কিংবা কোষের বিশেষ কোনো অংশ বা অঙ্গাণু অথবা টিস্যুর নির্দিষ্ট কোনো উপাদানই কেবল রঙিন হয়। একেই বলা হয় স্লাইড স্টেইনিং। যেসব রঞ্জক পদার্থ দিয়ে স্টেইনিং করা হয় সেগুলোকে বলা হয় স্টেইন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বিবর্ধনের জন্য ব্যবহৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তত ছোট বস্তুকে বিবর্ধন করা সম্ভব হবে। সাধারণত বিবর্ধনের ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় অর্ধেকের চেয়ে ছোট বস্তু অণুবীক্ষণ যন্ত্রে দেখার মতো করে ফোকাস করা সম্ভব নয়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। তাই সবচেয়ে উন্নত মানের আলোক অণুবীক্ষণেও 200 ন্যানোমিটার থেকে ছোট বস্তুকে বিবর্ধিত করে দেখা যায় না। এমনকি অনেক শক্তিশালী বহু সংখ্যক লেন্সের সমন্বয় করেও সেটি করা যায় না। ফলে আলোক অণুবীক্ষণের কোষে কোষঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ছাড়া আর কিছু খুব একটা ভালোভাবে বোঝা যায় না। ফলে আলোক অণুবীক্ষণ কোষের কোষঝিল্লি, নিউক্লিয়াস ছাড়া আর কিছু ভালোভাবে বোঝা যায় না। সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোকে আলাদা করে দেখা যায় না। এই সমস্যার সমাধানের জন্য দৃশ্যমান আলোর পরিবর্তে ইলেকট্রন তরঙ্গ ব্যবহার করা হয়। কেননা ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট করা সম্ভব। কাঁচের লেন্সের পরিবর্তে সেখানে ব্যবহার করা হয় শক্তিশালী তড়িৎ চুম্বক, যা ইলেকট্রন স্রোতের গতিপথ বাঁকিয়ে দিতে পারে, ঠিক যেরকম কাঁচ আলোকে বাঁকিয়ে দিতে পারে। ফলে কোষের ভিতরকার অঙ্গগুলো স্পষ্ট দেখা সম্ভব হয়। যে অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করে বিবর্ধন করা হয় তাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। উল্লেখ্য, ইলেকট্রন তরঙ্গ দিয়ে তৈরি করা ছবি আমরা সরাসরি চোখে দেখতে পাই না। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সংযুক্ত একটি কম্পিউটার ওই অদৃশ্য ছবিকে আমাদের দেখার উপযোগী করে তোলে। ছবিটা কম্পিউটারের মনিটরে দেখতে পাই।